উফ, এত রাতে আবার কে ফোন করছে? হ্যালো 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 অনিকেত, আমি পার্থ বলছি। আমার বাবাকে বাঁচা, আমার বাবাকে বাঁচা অনিকেত, না হলে আমার বাবা যে মরে যাবে। দয়া করে এসে আমার বাবাকে বাঁচা। কে কে পার্থ? মানে আমার সেই ছোটবেলাকার বন্ধু পার্থ? হ্যাঁ রে অনি, আমি তোর সেই ছোটবেলাকার বন্ধু পার্থ বলছি। আমাকে আমাকে একটু সাহায্য কর ভাই, আমার বাবাকে তুই বাঁচা। আরে আরে পার্থ, শান্ত হো, শান্ত হো, চিন্তা করিস না, আমি তোর বাবার কিচ্ছু হতে দেব না, আমি তো আছি। আচ্ছা আমাকে বলতো কি হয়েছে তোর বাবার? বুঝতে পারছি না রে, শুধু বলছে বুকে প্রচণ্ড ব্যথা করছে, আর নিঃশ্বাসও নিতে পারছে না, বলছে দম বন্ধ হয়ে আসছে। অনিকেত অনিকেত, তুই তাড়াতাড়ি আয়, এসে আমার বাবাকে বাঁচিয়ে তোল। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুই চিন্তা করিস না, আমি আসছি। আমি আসছি বলার সাথে সাথেই ফোনটা কেটে গেল। মনে হয় নেটওয়ার্ক প্রবলেম। হঠাৎ আমার চোখের সামনেই পার্থর সেই ছোট্ট মুখটা ভেসে উঠল। পার্থ আমার সেই ছোটবেলাকার বন্ধু, আমরা একই সাথে স্কুলে পড়েছি, এই গ্রামের রাস্তাঘাটে একসঙ্গে হেসে খেলে বেরিয়েছি। তারপর একদিন আমি চান্স পেয়ে চলে গেলাম শহরের একটা কলেজে ডাক্তারি পড়তে। তারপর থেকেই পার্থর সাথে আর কোনো যোগাযোগ নেই। তারপর ডাক্তারি শেষ করে প্রায় সপ্তাহ দুয়েক আগেই আমি এই গ্রামে ফিরেছি, এসে আমাদেরই পুরনো এই বাড়িটাতে উঠেছি। আমাদের গ্রামে তেমন কোনো ভালো ডাক্তারখানা নেই। কারো শরীর খারাপ হলে তাকে এখান থেকে প্রায় 25 কিলোমিটার দূরে হাসপাতালে নিয়ে যেতে হতো। নিয়ে যাওয়ার পথেই অনেকে মারা যেত। তাই আমি ছোটবেলা থেকেই চাইতাম যে বড় হয়ে ডাক্তার হব, ডাক্তার হয়ে এই গ্রামের অসহায় মানুষগুলোর সেবা করব। আজ আমার সেই স্বপ্ন পূরণ হয়েছে, আমি ডাক্তার হতে পেরেছি। আমি এই গ্রামে এসেছি সপ্তাহ দুয়েক হয়ে গেল, কিন্তু পার্থর সাথে তো একবারও দেখা হয়নি। কে জানে কিরকম দেখতে হয়েছে তাকে, দেখলে কি আর চিনতে পারবো? এমন সময় হাতের ফোনটা আবারও বাজতে শুরু করলো। হ্যালো হ্যালো। কি রে অনিকেত, তুই কোথায়? আমার বাবা যে আর কথা বলছে না, নিঃশ্বাসও আস্তে আস্তে পড়ছে, তুই তাড়াতাড়ি আয় ভাই। এই তো আমি আসছি, তুই চিন্তা করিস না, আমি আসছি, এক্ষুনি আসছি, বুঝলি, এক্ষুনি আসছি। হ্যালো হ্যালো পার্থ, হ্যালো। দেখলাম ফোনে চার্জ না থাকার কারণে ফোনটা সুইচ অফ হয়ে গেছে। আসলে এই ঝড় বৃষ্টির কারণে আজ 2 দিন কারেন্ট নেই, তাই ফোনে চার্জ ছিল না। এদিকে টর্চেও তো চার্জ নেই। এখন আমার কাছে সম্বল বলতে একমাত্র এই হ্যারিকেনটা। কিন্তু এই ঝড় মধ্যে এটাকে নিয়ে তো যাওয়া যাবে না। কিন্তু তাহলে এই ঝড় বৃষ্টির রাতের অন্ধকার পথে কোনো আলো ছাড়া আমি যাব কিভাবে? আরে কোনো রকমে চলে যাব এখন। আমি চটপট কিছু ওষুধপত্র ও ডাক্তারি সরঞ্জাম সুটকেসে ভরে নিয়ে ঘরের দরজাটা খুললাম। সাথে সাথেই একটা দমকা হওয়ার ঝাপটা এসে লাগলো আমার মুখে। বাইরের আবছা অন্ধকারের মধ্যেও দেখতে পেলাম প্রচুর বৃষ্টির কারণে রাস্তাঘাট সব জলে থই থই। রাস্তার উপর প্রায় 1 হাঁটু জল জমেছে। চারিদিকে প্রায় বন্যার পরিস্থিতি। আর মাঝে মাঝে কানে আসছে প্রবল বজ্রপাতের শব্দ, যেন আকাশের বুক চিরে নেমে আসছে। এই প্রবল ঝড়জলের মধ্যে কিভাবে যাব আমি? আর তাছাড়া রাস্তাঘাট যেসব জলে ডুবে গেছে। যদিও এই গ্রামের রাস্তাঘাট সবই আমার চেনা, কিন্তু এই অন্ধকারের মধ্যে 1 হাঁটু জলের মধ্য দিয়ে আমি যাব কিভাবে? এমন সময় পার্থর কথাগুলো কানের মধ্যে বেজে উঠল। আমার বাবাকে বাঁচা, আমার বাবাকে বাঁচা অনিকেত। আমি আর 7-5 না ভেবে ছাতা ফুটিয়ে বেরিয়ে পড়লাম।
শুনশান জনমানবহীন রাস্তার মধ্য দিয়ে হেঁটে চলেছি আমি একা। যদিও রাস্তা বলা ঠিক হবে না, কারণ এই প্রচণ্ড বৃষ্টি যেন সমস্ত রাস্তাঘাটকে গ্রাস করে নিয়েছে। যদিও এই ঝড় বৃষ্টির কারণে বেশি দূর পর্যন্ত দেখা যাচ্ছে না, তবুও যতদূর দেখতে পাচ্ছি তার পুরোটাই শুধু জল আর জল। রাস্তার উপর প্রায় 1 হাঁটু জল দাঁড়িয়ে আছে। এই 1 হাঁটু জলের মধ্য দিয়ে আমি কোনো রকমে হেঁটে চলেছি। এই ঝড় বৃষ্টির রাতের গাঢ় অন্ধকারে গাছগুলোকে মনে হচ্ছে যেন বিশাল দৈত্য দানবের মতো। তারা যেন নীরবে দাঁড়িয়ে এই থমথমে অন্ধকারকে নিরীক্ষণ করছে। সমানে বৃষ্টি পড়ে চলেছে। এই রাতেই আমি প্রথম বুঝতে পারলাম মধ্যরাতের পৃথিবী কতটা শুনশান হতে পারে। মাঝে মাঝে হঠাৎ করে বিদ্যুৎ চমকে উঠছে আর সমস্ত পরিবেশটাকে আলোকিত করে তুলছে। মোটামুটি মিনিট 10 পার হয়ে গেছে। আমার বাড়ি থেকে পার্থর ঘরের দূরত্ব প্রায় 15 মিনিটের হাঁটা পথ, কিন্তু রাস্তা যেন শেষই হচ্ছে না। এখনো তো অর্ধেক রাস্তায় এসে পৌঁছাতে পারলাম না। এই ঝড় জলের মধ্যে পথ ভুল করলাম না তো? যদিও এই গ্রামের সর্বত্রই আমার চেনা, কিন্তু এই বন্যা হয়ে যাওয়ার কারণে রাস্তাঘাট দেখে চলার উপায় নেই, কারণ আশেপাশে জল ছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না। আর তাছাড়া আমি অনেকদিন পর গ্রামে ফিরেছি। গ্রামের পরিবেশ অনেকটাই পাল্টে গেছে, তাই হতে পারে রাস্তা ভুল করে ফেলেছি। হঠাৎ সামনে একটা দৃশ্য দেখে আমার সর্বাঙ্গের শিহরণ খেলে গেল। এ কি করেছি আমি? এ কোন পথে এসেছি আমি? ভয়ে আমার গলা শুকিয়ে গেছে। আমার গলা দিয়ে কোনো আওয়াজ বের হচ্ছে না। একটা অতি প্রাকৃতিক ভয়ে আমার সমস্ত শরীর কাঁপতে শুরু করেছে। আমার সামনে দাঁড়িয়ে আছে আমার অতি পরিচিত সেই প্রকাণ্ড শেওড়া গাছটা। তবে কি আমি এই মধ্যরাতে শ্মশানে এসে উঠেছি নাকি? শ্মশান শ্মশান শব্দটা মনে আসতেই আমার হৃৎপিণ্ডে একটা শীতল স্পর্শ অনুভব করলাম, যেন এক্ষুনি সেটা বন্ধ হয়ে যাবে। হ্যাঁ, শ্মশানই তো। এই শেওড়া গাছটাকে তো আমি সেই ছোটবেলা থেকে দেখে আসছি। ছোটবেলায় যখন বন্ধুদের সাথে এই শ্মশানের পাশের রাস্তা দিয়ে স্কুল যেতাম, তখন দূর থেকে দেখতাম এই শেওড়া গাছটিকে। গাছটার দিকে তাকালেই গা ছমছম করে উঠত। এখন এই বৃষ্টি ভেজা অন্ধকার রাতে এই শুনশান শ্মশানের মধ্যে এই প্রকাণ্ড গাছটাকে দেখে মনে হচ্ছে যেন শত শত প্রেতাত্মা লুকিয়ে আছে এই গাছটার প্রতিটা ডালপালার আড়ালে। গাছটার আশপাশটা কেমন যেন নিস্তব্ধ, নিঝুম। গাছের আশেপাশের এই পরিবেশটা যেন আমাদের মনুষ্য জগৎ থেকে সম্পূর্ণ আলাদা। এটা কোনো জীবিত মানুষের জায়গা নয়। হঠাৎ গাছটার উপর থেকে কি যেন একটা নিচে জলের মধ্যে পড়ল। সাথে সাথেই আমার সমস্ত ঘর কেটে গেল। আমি দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে গিয়ে সেখান থেকে দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলাম, কিন্তু আমি অনুভব করলাম এই 1 হাঁটু জলের মধ্যে কে যেন আমার পাটা শক্ত করে ধরেছে। কে? আশেপাশে তো কাউকেই দেখতে পাচ্ছি না। আমি অনুভব করলাম
জলের নিচে থাকা সেই অদৃশ্য জীব ধীরে ধীরে আমাকে ওই শ্যাওড়া গাছটার দিকে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। সে এতটাই শক্ত করে আমার পাটা ধরে আছে যে আমার মনে হচ্ছে পায়ের ওই জায়গাটা যেন অবশ হয়ে গেছে। আমি চেষ্টা করতে লাগলাম পাটাকে ছাড়িয়ে নেওয়া, কিন্তু কিছুতেই ছাড়াতে পারছি না। আমি লক্ষ্য করলাম আমি ধীরে ধীরে সেই শ্যাওড়া গাছটার দিকে এগিয়ে চলেছি। কেউ যেন প্রচণ্ড শক্তিতে আমাকে টেনে নিয়ে চলেছে সেই শ্যাওড়া গাছটার কাছে। ক্রমে ক্রমে দূরত্ব কমে আসতে লাগলো। তবে কি এই অদৃশ্য শক্তির হাতেই আজকে আমার প্রাণটা যাবে নাকি? কালকে কি এই গাছের কোনো ডালের ফাঁকে আমার মৃতদেহটা খুঁজে পাওয়া যাবে? এখন আমি প্রায় গাছটার কাছাকাছি এসে পড়েছি। আমার মনে হচ্ছে গাছটার পাতার ফাঁকে ফাঁকে কিছু চোখ জ্বলজ্বল করে উঠল। আর আশেপাশের বাতাসে একটা পচা দুর্গন্ধ, কি বীভৎস গন্ধ। মনে হলো আমার বমি হয়ে যাবে। এমন সময় আমার মনে হলো কিছু যেন একটা বন্যার জলে ভাসতে ভাসতে আমার পায়ে এসে ঠেকেছে। দেখলাম একটা কাঠের ভেলা, আর তার উপরে শুয়ে আছে একটা পচা গোলা মৃতদেহ। এ কি বীভৎস দৃশ্য! আশেপাশের পরিবেশের সেই পচা দুর্গন্ধ, সেই মৃতদেহর মুখের দিকে আমার চোখ পড়তেই আমার মাথাটা ঘুরে উঠল। এ কি? এটা তো অবিকল পার্থর মতো দেখতে। সেই চোখ, সেই একই মুখ, কিন্তু পার্থর একই অবস্থা। কিন্তু পার্থ তো আমাকে একটু আগেই ফোন করলো। আমি কিছুই ভাবতে পারলাম না। হঠাৎ আমি অনুভব করলাম জলের নিচে আমার পায়ের বাঁধন আলগা হয়ে গেছে। আমি আর কোনো কিছু না ভেবে ছাতা ব্যাগ ফেলে দিয়ে তৎক্ষণাৎ জোরে দৌড় মারলাম। কোনো দিকে না তাকিয়ে আমি জোরে দৌড়াতে লাগলাম। পিছন থেকে শুনতে পেলাম পার্থর গলা। অনিকেত, অনিকেত যাস না অনিকেত, আমার বাবাকে দেখে যা, যাস না অনিকেত, অনিকেত যাস না অনিকেত, আমার বাবার যে আর নিঃশ্বাস চলছে না, যাস না অনিকেত, যাস না অনিকেত, যাস না। সেই বন্যার মধ্যে ঝড়-জলের রাতে কিভাবে যে ঘর পৌঁছেছিলাম সে আমিই জানি। তার পরের দিনই আমি গ্রামে গিয়ে পার্থর খোঁজ করে জানতে পারি আজ থেকে 2 বছর আগে এরকমই একটা বন্যার রাতে পার্থর বাবার হঠাৎ বুকে যন্ত্রণা শুরু হয় ও শ্বাসকষ্ট হতে থাকে। পার্থ আশেপাশের লোকজনকে ফোন করে সাহায্য চায়, কিন্তু গ্রামের লোকজন সেখানে পৌঁছানোর আগেই পার্থদের মাটির বাড়িটা ভেঙে পড়ে ওদের দুজনের ওপর। তারপর গ্রামবাসীরা মাটি সরিয়ে পার্থ ও পার্থর বাবার মৃতদেহ উদ্ধার করে, কিন্তু বন্যার কারণে মৃতদেহ আগুনে পোড়ানো যায়নি, একটা কাঠের ভেলায় করে ভাসিয়ে দেওয়া হয়। অনিকেত যাস না, আমার বাবার যে আর নিঃশ্বাস চলছে না, যাস না অনিকেত, যাস না অনিকেত, যাস না।